মাসুম খলিল আপনার কাছে আসবো, সেটা হলো অ্যাসালামের নিয়ন্ত্রিত 4টি ব্যাংক সহ 6টি ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এবং সেখানে কি কারণে অবসর দেওয়া আছে সেই খবরগুলো এসছে যে বিদেশি একটি সংস্থাতে এটা কাজ করানো হবে, সেখানে অনিয়ম যাতে ঠিকমতো ধরা পড়ে এবং তারা যাতে সেখানে ইন্টারভিউ না করতে পারে, যার কারণে তারা এই পদক্ষেপটা নিয়েছে। আপনি এই বিষয়টি সম্পর্কে আমার একটু জানাবেন আমাদের। আপনি অ্যাসালামের কথা বললেন। অ্যাসালাম হচ্ছে বাংলাদেশের ব্যাংক লুটপাট করা, ফান্ড নিয়ে যাওয়া, বাইরে টাকা পাচার, এটার জন্য অভিযুক্ত একদম প্রধান একটা প্রতিষ্ঠান। আমরা এখনও তো চূড়ান্ত রিপোর্ট সরকার প্রকাশ করে নাই, কিন্তু আমরা সাংবাদিক হিসেবে যেসব খোঁজখবর রাখি সেটা হচ্ছে বাংলাদেশের যে টোটাল ব্যাংক আমানত আছে তার অলমোস্ট প্রায় 20% টাকা অ্যাসালাম কিন্তু বের করে নিয়ে গেছে এবং এই টাকাগুলো এখন কিন্তু ক্রমাগতভাবে এটা খেলাপিরিনে পরিণত হচ্ছে। যদি একটা প্রতিষ্ঠান 1/4 অথবা 1/5 ডিপোজিট যদি বের করে নিয়ে যায়, যেটা আইডল মানি হয়ে যায়, তখন ইকোনমিটা কিন্তু মুক্ত হয়ে পড়ার কথা। তা এখন ধরেন সেন্ট্রাল ব্যাংক ওই সময় কী করছে বা সরকার কী করছে, কীভাবে এটা সম্ভব? বাংলাদেশে 80-র দশকের শেষের দিকে একটা ফাইন্যান্সিয়াল সেক্টরে রিফর্ম করা হয়েছিল। কোনো একটা প্রতিষ্ঠানের, কোনো একটা গ্রুপের 2% শেয়ার কম হলে ব্যাংক ডাইরেক্টর হতে পারে না, একই ফ্যামিলির 2 জনের বেশি ডাইরেক্টর হতে পারেন, অনেকগুলো নীতিমালা ছিল। কিন্তু গত 15 বছরে এগুলো কোনো কিছুই কাজ করে নাই এবং ব্যাংকের প্রতি সেন্ট্রাল ব্যাংকের যে একটা সুপারভিশন সেটাও কাজ করে নাই। মাসুম খলিল, আমি একটু যোগ করি, আমরা এমনও দেখেছি যে বাংলাদেশ ব্যাংক এমনও নতুন আইন করেছে কোনো একজন ব্যক্তির স্বার্থের জন্য, সালমান এফ রহমানের বিষয়টা নতুন একটা আইনই করেছিল। নতুন একটা আইন না, অনেক বিধিবিধান করা হয়েছে যেগুলো এই লোকগুলো যাতে ব্যাংকের ফান্ডকে বের করে নিয়ে যেতে পারে। এটা এই যে অভিজাত যাদেরকে অলিগার্ক বলি, পলিটিক্যাল অলিগার্ক, এই অলিগার্কদের রাজনৈতিক ক্ষমতার যদি প্রশ্রয় না পায় তাহলে এটা সম্ভব ছিল না। আপনি 6 জন এমডির কথা বলেছেন, এই এমডিগুলো সহযোগিতা নিয়ে তো টাকাটা বের করা হয়েছে। এই জন্যই তাদেরকে বাদ দিয়ে যদি রিয়েল ইনভেস্টিগেশন হয় অনেক কিছু বের হয়ে আসবে। এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যারা আসলে হিউজ মানে বের করে নিয়েছে তাদের টাকার একটা শক্তি আছে। যদি সেন্ট্রাল ব্যাংক পলিসি মেক করে, সেন্ট্রাল ব্যাংকের যদি শীর্ষ পর্যায়ে তাদের লোক থাকে, তাদের স্বার্থ রক্ষাকারী লোক থাকে, অথবা বিগত রিজিমের ঘনিষ্ঠ লোকেরা যদি দায়িত্ব পালন করে, তাহলে আপনি কোনোভাবেই আগাইতে পারবেন না। যেমন সেন্ট্রাল ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সেই ইউনিটে গত কিছুদিন ধরে 5 মাস ধরে যিনি দায়িত্ব পালন করেছেন, আমরা অনেক অগ্রগতি দেখতে পাই। কিন্তু এখন শুনি যে অ্যাসালাম এবং বিগত রিজিমের ঘনিষ্ঠ ব্যক্তিরা এই পদে যাওয়ার জন্য সামনে চলে আসছে, রিপ্লেস হতে পারে। এবং এটা যদি হয় তাহলে তো অ্যাসালামের অনিয়মগুলো, যে টাকা পাচার ইত্যাদি, এগুলো তো কিছু বের হবে না। তো এই জন্য আমার মনে হয় রাষ্ট্রের যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের অনেক সতর্ক হওয়া উচিত। ডক্টর সাইফুল্লাহ, সেই অ্যাসালাম গ্রুপের বিষয়টি আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরে একটা কলঙ্ক হচ্ছে অ্যাসালাম গ্রুপ। কারণ একটা রাষ্ট্র কিভাবে একটা প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের ফ্রি লাইসেন্স দেয়, অ্যাসালাম হচ্ছে ওটার প্রকৃষ্ট উদাহরণ। আপনি যদি ইকোনমিক লিটারেচার দেখবেন, আপনি দেখবেন একটা টার্ম আছে, স্টেট স্পন্সর্ড প্লান্ডারিং। অ্যাসালাম হচ্ছে একটা জ্বলন্ত উদাহরণ কিভাবে স্টেট একটা গ্রুপকে টাকা পয়সা লুটপাট করার সুযোগ করে দেয়। এখন দেখেন আপনি এই সুযোগ পাওয়ার পরে সে যখন টাকাটা নিয়ে গেছে, এখন সে, আমরা পত্রপত্রিকায় দেখি উনি দাবি করছেন যে আমি বাংলাদেশের নাগরিক না। মানে আমি ওই যে একটা প্রবাদ ছিল, কাজ করে রামসাম মোটা হয়ে সামওয়ান। তো এখন বাংলাদেশের শ্রমিকরা, বাংলাদেশের কৃষকরা কাজ করবেন, টাকা জমাবেন, ওনারা টাকা নিয়ে বলবেন যে আমি আর বাংলাদেশের নাগরিক না, আমাকে তুমি ছুতে পারবে না। যে উদাহরণটা ঠিক এমন, ইরাকে একবার একটা ঘটনা ঘটেছিল। ইরাকের যে ওয়েল মিনিস্টার ছিলেন সাদ্দামের পতনের পর, তো উনি খুব ভালো মানুষ, সরকার তাকে ওয়েল মিনিস্টার করেছে। তো ওয়েল মিনিস্টার করেছেন কি, ইরাকে একটা তখন নতুন আইন ছিল, এটা কার সুবিধার্থে করা ছিল জানি না, যে যদি ইরাকি নাগরিক না হয় তাহলে সিকিউরিটিরা তারা অ্যারেস্ট করতে পারবে না। তো ওই ভদ্রলোক অনেক বছর সাদ্দামের সময় এক্সাইল ছিলেন, তো বিদেশি নাগরিক, তো এটা তো জানতো না। উনি 6 মাসে অলমোস্ট $60 মিলিয়ন চুরি করেছেন এবং ওই রেজিমেই ওইটা যখন প্রকাশ হয়ে গেছে, সরকারের তো দায়, তাকে অ্যারেস্ট করতে গেছে। সে বলছে আমি তো আমেরিকান নাগরিক, তুমি আমাকে অ্যারেস্ট করতে পারো না। তো
ওরা তখন আইনটা পরিবর্তন করবে, পরিবর্তন করতে করতে উনি চলে গেছে না পরে আমেরিকা। এই সুযোগগুলো যদি রাষ্ট্র করে না দেয় তাহলে আসলে হয় না, বাস্তবতা এটাই। তো আমাদের জন্য যে দুঃসংবাদ সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠান না, 6টা ব্যাংক, এবং এই ব্যাংকের তদন্তগুলো যিনি করছেন, এটা শুনেছি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, নামটা আমরা এখনো জানি না কারা এটা করছেন। তো যে কোনো তদন্তের সময় আমরা আইনি প্রক্রিয়ায় জানি যার বিরুদ্ধে তদন্ত হবে তিনি যদি দায়িত্বে থাকেন তিনি এটাকে প্রভাবিত করার চেষ্টা করেন, এটা খুবই স্বাভাবিক। আমরা হিউম্যান বিইং, আমার বিরুদ্ধে তদন্ত হলে আমি তো চেষ্টাই করবো যাতে আমার দোষটি ভুলভাল যাতে মানুষ না জানতে পারে। তা আমি যদি চেয়ারটায় বসে থাকি এটা আসলে কঠিন, যত এক্সপার্ট। ডক্টর সাইফুল্লাহ, একটা সমস্যা হয়েছিল ওই সময় যে তো সমস্ত লুটপাটের সাথে প্রধানমন্ত্রী নিজে এবং তার পরিবার কিভাবে জড়িত ছিল আমরা এখন লন্ডনে নানান ধরনের ফ্ল্যাট আবিষ্কার করতে দেখছি তার পরিবারের লোকদের। রাষ্ট্র আসলে কি? রাষ্ট্র তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। রাষ্ট্র যারা চালান, রাষ্ট্রের যারা চালক, তারাই তো রাষ্ট্রের প্রতিভূ। এখন তারা যদি এই কাজগুলোতে সহযোগিতা, প্রশ্রয় না দেন তাহলে এই কাজগুলো সংগঠিত হতে পারে না, অসম্ভব। পৃথিবীর কোনো রাষ্ট্রেই সম্ভব না, শুধু বাংলাদেশ কেন। আপনি সুশাসন দরকার নাই, যদি রাষ্ট্র ব্যবস্থা থাকে। রাষ্ট্রের আমরা যদি আপনি চোখ বন্ধ করে কাউকে বলি কীভাবে বলেন যে একটা রাষ্ট্র সচল আছে, উত্তরটা কি? প্রথম কথা হবে যে রাষ্ট্রে আমার নিরাপত্তা আছে, পুলিশ বাহিনী আছে। দ্বিতীয় কথা কি? রাষ্ট্র আমার কাছে কর আদায় করে, এই পুলিশ বাহিনীকে খাওয়াতে হবে, চালাতে হবে। আর কি? রাষ্ট্র আমাকে কিছু সেবা দেয়। তিনটা তো বেসিক। এখন এই রাষ্ট্রে যদি যারা নিরাপত্তা দেবে তারা যদি কাজ না করে, আবার রাষ্ট্র যদি তাকে প্রতিপালন করে, তাহলে এটা কনক্লুশনটা কি? গোটা বিষয়টা উল্টে যায়। তাহলে এই রকম পরিস্থিতি আমরা বিগত 16 বছরে প্রত্যক্ষ করেছি। কেউ বলার সুযোগ পেয়েছেন, কেউ বলার সুযোগ পাননি। তো যার ফলে হয়েছে কি, এটা যারা সুযোগ পেয়েছেন তারা বলেছেন, এবং তারা খুব নরম স্বরে বলেছেন। খুব গলা উঁচিয়ে বলার সাহস অনেকেরই ছিল না, প্রায় কারোই ছিল না। তো ওইরকম একটি পরিস্থিতিতে যদি নাগরিক সমাজ এটাকে প্রতিবাদ না করে, প্রতিরোধে সচেষ্ট না হয়, এই অবস্থা চলতেই থাকে। এবং সেটা আমরা দেখেছি 1 বছর 2 বছর নয়, 1 যুগের বেশি চলেছে। যার ফলে এস আলম সাহেবের মতো লোকরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন, এবং কলা গাছ না আসলে বটবৃক্ষ হয়েছেন।